নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে হবে কিনা নাকি পোস্টপোন হয়ে যাবে এ ধরনের একটা আশঙ্কা বহু লোকের মধ্যে বিরাজমান। তবে আহ, আমরা চাই যে নির্বাচনটা হোক, কিন্তু আমাদের চাওয়া পাওয়ার সাথে তো বাস্তবতা অনেক সময় এই হয় না, মিলে যায় না। আরেকটা হচ্ছে আহ, যেসব দেখা যাচ্ছে সাইন সিমটম, তাতে নির্বাচনটা যে আদর্শ নির্বাচন হবে এ ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। আদর্শ নির্বাচন হতে পারবে না, কারণ প্রথমত যে একটা বড় অংশ, ভোটারদের একটা বড় অংশ তাদের চয়েস নাই, তারা নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে। সুতরাং এটা একটা খণ্ডিত নির্বাচন হবে। তারপরে যেমন ধরেন আজকেই বলা হলো কি যে রেজাল্ট দেরিতে হবে। কি কারণে দেরিতে হবে? কি কারণে দেরিতে হবে? কত দেরিতে হবে? রেজাল্ট দেরিতে হওয়া মানে আমরা জানি রেজাল্টকে দেরিতে দেওয়া মানেই হচ্ছে যে তার ভিতরে অনেক কিছু করা যায়। আরেকটা বিষয় বলতে পারতো যে এখানে গণভোটের বিষয়টা আছে, সেখানে সেই জন্য দেরিতে হতে পারে। তবে তার জন্য তো ম্যান পাওয়ার বাড়াই দিতে পারে। ম্যান পাওয়ারের তো অভাব নাই। এখানে আপনি দেখেন যে গণভোট নিয়ে যে কাণ্ডটা করতেছে, গণভোটে তো সরকার কখনোই হ্যাঁ কিংবা না এর পক্ষে যেতে পারে না। সরকার বলতে পারে যে একটা গণভোটের আমরা আয়োজন করছি, সেখানে দুইটা অপশন আছে, আপনার বিচার বিবেচনা অনুযায়ী যে কোনো একটাতে আপনি হ্যাঁ বলতে পারেন অথবা না বলতে পারেন, হোয়াট এভার। কিন্তু একটা পক্ষ নিয়ে তারা যেভাবে নেমে পড়েছে, যেভাবে দৌড়ঝাঁপ করতেছে, এবং সরকারি কর্মকর্তাদেরও তারা এক ধরনের বাধ্য করার চেষ্টা করতেছে তাদেরকে। সরকারি কর্মকর্তারা তো আইন দ্বারা নিষিদ্ধ, তারা কোনো নির্বাচনে কোনো একটা পক্ষ নিতে পারেন না, তারা আম্পায়ার। তারা সেখানে অটোমেটিক্যালি বলা হচ্ছে যে হা ভোট দিলে আপনি সবকিছু পাবেন, না ভোট দিলে আপনি ফ্যাসিস্টের ফ্যাসিজম ফিরে আনবেন, আপনি ফ্যাসিস্ট। তাহলে এই ধরনের একটা নির্বাচন কেমনে হয়? আপনি না ভোট রাখছেন কেন? না ভোটে যদি ভোটই দিলে পরে লোক ফ্যাসিস্ট হয়ে যাবে, তাহলে আপনার না ভোটের অপশনই তো রাখা উচিত হয় আপনার। আর যেখানে এমন ভাবে এইটা গণভোটের যে ব্যালটে যদি আপনি দেখেন, গণভোট কিন্তু দুইটা বিষয় হচ্ছে। একটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের যে সম্পর্কিত যে দফাগুলি, সেগুলিতে আপনি মতবাদ দিবেন হ্যাঁ কিংবা না। আচ্ছা, এখন একজন ভোটার সে কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ পড়ছে? সেই আদেশে কিন্তু অনেক কথা লেখা আছে, যে আদেশে ইনফ্যাক্ট আমাদের যে কনস্টিটিউশন অনুযায়ী যে নির্বাচনের হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। এখানে তারা এমন একটা দিচ্ছে যে নির্বাচিত যারা জনপ্রতিনিধি, তারা একই সাথে জনপ্রতিনিধি থাকবেন, এবং তারা কিন্তু একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেম্বারও হবেন, যার নাম দেওয়া হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যা একটা আলাদা বডি হবে, এবং তার একজন আলাদা সভাপতি হবেন, এবং সেইখানে আলাদাভাবে এই সংবিধানের এইসব বিষয় নিয়ে তারা করবেন, আলাপ আলোচনা করবেন, প্রস্তাব আনবেন, এবং সেগুলি পাশ হবে কিন্তু ওই সিম্পল মেজরিটিতে। আরেকটা দেখেন আপনি যে 84টা দফা দেওয়া হয়েছে জুলাই সনদে, কিন্তু এই যে ভোটের ব্যালটের মধ্যে দেওয়া আছে যে 30টা দফা সবাই এগ্রি করছে, সব দল এগ্রি করছে, তারা ওইটা করতে বাধ্য হবে। এখন আমি একটা উদাহরণ দেই, জাতীয় পার্টিকে ডাকা হয় নাই ওই আপনার ঐক্যবদ্ধ কমিশনে, রাইট? জাতীয় পার্টি তো আপনার এখন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এবং হয়তো তারা পাবে, কিছু সিটও পাবে। তাদের কাছে কি এটা বাধ্যতামূলক? তারা তো সাইনও করে নাই, অনেকে আছে সাইন করে নাই। এখানে যে বলেছে তারা না ভোটের প্রচার করতেছে, যে না ভোটের পক্ষে, তারা না ভোটের পক্ষে, তারা বলতেছে না ভোটের পক্ষে, ভালো কথা, তারা তাদের বিচার বিবেচনা বোধ থেকেই না বোধে, কিন্তু তাদের কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, তাদের কোনোই বাধ্যবাধকতা নাই যে এগুলি মানার, কারণ কি তাদেরকে সিগনেচারও নেওয়া হয় নাই, তাদেরকে ডাকাও হয় নাই। সুতরাং এটা একটা জগা খিচুড়ি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো কনস্টিটিউশনের জন্য
যে আপনার এই তার যে মৌলিক অধিকারগুলির কথা, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের বিষয়ে এখানে কি লেখা হচ্ছে জানেন? লেখা হচ্ছে যে মৌলিক অধিকার কোন কোন জিনিসটা মৌলিক অধিকার সেইগুলি থাকবে ঐক্যমত্য কমিশনের রিপোর্টে। এখন আমি সেই জানবো কিভাবে কোন রিপোর্টে আছে? কয়টা দর্শকে মানে ভোটারের পক্ষে সেই রিপোর্ট খুঁজে বের করে দেখা উচিত কি কি অধিকার আছে। আমার যে বাক স্বাধীনতা, আমাদের চিন্তার অধিকার, আমার যে মুভমেন্টের অধিকার, আমার যে মানে এক্সপ্রেশন, আমার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এইসব অধিকারগুলির কথা এখানে কিন্তু লেখা নাই। বলছে যে রিপোর্টের মধ্যে আছে, সেই রিপোর্ট দেখে নেন। সেই রিপোর্টে কি আছে আমরা কিন্তু সেটা জানি না। এবং আপনি যে ভোট দিবেন, ভোট তো দেওয়ার জন্য সময় হচ্ছে, আমি হিসেব করে দেখেছি 1 মিনিট 29 সেকেন্ড। আপনার ওই ব্যালটটা পড়তেই লাগে 2 মিনিট, 160 ওয়ার্ড, 160 ওয়ার্ড। তারপর আরেকটা বিষয় আছে যে সিরিয়াস কনফিউশন করছে আপনার পোস্টাল ব্যালটে, সেখানে তো কেলেঙ্কারি হয়েছেই। সেইখানে লেখা আছে আপনি হা হা হলে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন যে কোনো একটা দিবেন। আবার এইখানে দেওয়া হয়েছে যে এই নাতে ক্রস চিহ্ন, হাতে টিক চিহ্ন। এখন মানুষ তো কনফিউজড হয়ে যাবে। আপনি যদি দেখেন যে সাধারণ বুদ্ধির একটা লোক, এখানে লাগবে 3টে সিল। একটা হচ্ছে এমপি ইলেকশনের সিল, একটা হচ্ছে আপনার এই যে টিক চিহ্নর সিল, একটা হচ্ছে ক্রস চিহ্নর সিল। কোন সিল কোথায় মারবে, কোন সিল কোথায় মারবে, কিভাবে এরা বুঝবে? হা পড়বে কেমনে, না পড়বে কেমনে? আপনার ব্যালটে বড় লেখা আছে, আপনি সাইন করে অথবা টিপ টিপ দিয়া আপনার নিবেন। সেই টিপ দেয়া যে লোকটা এই ব্যালটটা নিবে, সেখানে 84টা দফা আছে, সে 84টা দফা আছে, তারপর আরো কিছু আছে। সেগুলি কেমনে সে পড়বে, কেমনে বুঝবে? এটা আমাদের যে ভোটাধিকার, আমাদের যে মানে ভোটাধিকার যেটা, সেটাকে নিয়ে কতগুলি ফরেন ফরেন কতগুলি শকুন আইসা ওইরা এসে বসছে। এরা এসে এই দেশটাকেও তছনছ করে দিল, ভোটাধিকারও নষ্ট করে দিল। এবং এটা নিয়ে তো মামলা মোকদ্দমা, এটা অনেক রকমের হবে। এটা একটা বিষ বৃক্ষ এই আলিরিয়াস গং এই রোপণ করে গেল বাংলাদেশে, যার খেসারত আমাদেরকে দিতে হবে।